আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবরোধ বিক্ষোভে ফার্মগেট ও শাহবাগ সড়কে অচল অবস্থা, মানুষের চরম দুর্ভোগ, পুলিশের সাথে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়া। নিউ ইয়র্কের ব্রুকলিনে কারাগারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, হাতকড়া পরে আটকের ভিডিও প্রকাশ, জাতিসংঘের উদ্বেগ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। ঢাকায় ৭৫ জনের বাতিল, ১৬২টি বৈধ ঘোষণা। প্রার্থিতা ফিরে পেতে কাল থেকে আপিল শুরু। নির্বাচনী প্রক্রিয়ায় সরকার সঠিক পথে এগোচ্ছে, জানালেন তথ্য উপদেষ্টা। বিচার শেষ না হওয়া পর্যন্ত ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশকে হুমকি দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদির জামিন, মুক্তি পেয়ে নেতাকর্মীদের নিয়ে মিছিল। এবং নিরাপত্তার শঙ্কায় ভারতের টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় আইসিসিকে মেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। লিটন দাসের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগে অবরোধ বিক্ষোভে এই সড়কে অচল অবস্থা তৈরি হয়েছে। সড়কে শত শত গাড়ি আটকে পড়ে, চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর বাতিলের দাবিতে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা ক্রসিং অবরোধ করে এখনো বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। আন্দোলনকারীরা জানান, এনইআইআর এর কার্যক্রম চালুর প্রতিবাদে এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে সকাল থেকে আন্দোলনে নেমেছেন তারা। এ সময় পুলিশ মোবাইল ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে মোবাইল ব্যবসায়ীরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকালে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীরা বলেন, সাকিবুল হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। এছাড়া ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। যদি কোনো কারণে আমার ব্যাংক অ্যাপস থেকে কোনো টাকা পয়সা আর্থিক ক্ষতি হয়, সেটা কি সরকার নিবে? আমার নিজস্ব প্রাইভেসি যদি নষ্ট হয়, এটা কি সরকার দায়বদ্ধ নেবে? যদি সরকার নেয়, এনইআর চালু করুক। আমরা কখনোই এনইআর এর বিপক্ষে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন পুলিশের ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। কারাগারটিতে হাই প্রোফাইল বন্দীদের রাখা হয়। এর আগে ভেনেজুয়েলা থেকে তুলে এনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয় মাদুরোকে। এদিকে নিকোলাস মাদুরোকে আটকের ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। কাল ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোর বিচারের শুনানি হতে পারে। ভেনেজুয়েলার পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছেন সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। বিস্তারিত আশিকুর রহমানের প্রতিবেদনে। দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার আগে কয়েক মাস ধরে তার সরকারের উপর চাপ বাড়াচ্ছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী ট্যাঙ্কার জব্দ, ক্যারিবীয় সাগরে কথিত মাদক পাচারকারী নৌযানে প্রাণঘাতী হামলাও ছিল। এছাড়া কিছুদিন আগেই মাদুরোকে গ্রেফতার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $৫ কোটি পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার ভোররাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় মাদুরোকে বহনকারী একটি বিমান নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে অবতরণ করে।
CNN, ফক্স নিউজে প্রচারিত ফুটেজে দেখা যায় নিউ ইয়র্ক সিটির উত্তর পশ্চিমে প্রায় ৯৭ কিলোমিটার দূরে স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মাদুরোকে বিমানের ভেতর থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের খুব বড় বড় তেল কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে। তারা ভেঙে পড়া তেল অবকাঠামো ঠিক করবে এবং দেশটির জন্য আয় সৃষ্টি করবে। ট্রাম্পের দাবি, তার প্রশাসনের এই পদক্ষেপ ভেনেজুয়েলার জনগণকে সমৃদ্ধ, স্বাধীন ও নিরাপদ করে তুলবে। রয়টার্সকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সূত্র জানিয়েছে, আগামী সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে। এদিকে মাদুরোকে অপরাধীর মতো হাঁটিয়ে নেয়ার ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। এতে দেখা যায় কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। এদিকে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকা হয়েছে। সোমবার এই বৈঠক হওয়ার কথা। মার্কিন সামরিক অভিযান ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আশিকুর রহমান, এটিএন বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে কাল থেকে শুরু হবে আপিল। এরই মধ্যে ঢাকা জেলার ২০টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। এর মধ্যে ১১৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ৫৬টি। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। সেগুন বাগিচায় ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, মনোনয়ন যাচাই বাছাইয়ের বিষয়ে আর কি তথ্য আছে আমাদেরকে জানান। পুনম, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ প্রার্থী যারা রয়েছেন, সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন, তাদের মনোনয়ন যাচাই বাছাইয়ের আজই শেষ দিন। বিকেল ৫টার মধ্যে এই কার্যক্রম শেষ করছেন বিভিন্ন জেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। আমি এখন ঢাকার যে বিভাগীয় কার্যালয় রয়েছে, যেখানে ঢাকার ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে ১৩টি আসনের যে মনোনয়ন পড়েছিল, জমা হয়েছিল, সেসব যাচাই বাছাইয়ের কাজ এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকার যে ১৩টি আসন রয়েছে সেখানে মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল ২৫৩টি, মনোনয়ন দাখিল করা হয়েছিল ১৭৪টি। এর মধ্যে মনোনয়নকে বৈধতা দেওয়া হয়েছে ১১৯টির, মনোনয়ন বাতিল করা হয়েছে ৫৪টির এবং একই সাথে একজনের মনোনয়ন স্থগিত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা। তো সারা দেশের যে ৩০০ সংসদীয় আসন রয়েছে, সেখানকার রিটার্নিং কর্মকর্তারা এসব কার্যক্রম অনেকটাই গুছিয়ে এনেছেন। আমরা যতটুকু খবর পাচ্ছি, কতটি মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং কতটি বাতিল হয়েছে এ বিষয়ে চূড়ান্ত তথ্য আসলে প্রকাশ করবে নির্বাচন কমিশন। আজ বিকেলের মধ্যেই সেই তথ্য প্রকাশ করা হবে বলে আমরা জানতে পারছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। আমি ঢাকার বিভাগীয় কার্যালয়ের সামনে যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন সংসদ সদস্যের প্রার্থীরা এবং আপিল শুনানি ও নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। সেক্ষেত্রে এরই মধ্যে যারা সার্টিফাইড মনোনয়ন বাতিলের যে সার্টিফাইড কপিটি রয়েছে, সেটি সংগ্রহের কাজ করছেন। এই সংগ্রহের কাজে কিন্তু তারা সরাসরি এই কার্যালয়েও আসতে পারেন অথবা অনলাইনেও সেটি সংগ্রহ করা যাবে এবং এরপরই তারা আপিল করতে পারবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে। তো পুরম, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। একটা দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তবে নির্বাচনী প্রক্রিয়ায় সরকার সঠিক পথে এগোচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে বিএসআরএফ মতবিনিময় সভায় তিনি বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এ সময় আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গ নিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের যে দাবি উঠেছে, তার আইনি ভিত্তি যাচাই করে দেখছে সরকার। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই, নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই?
এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দেয়ার ইজ এ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য, সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে, কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর প্রশ্ন। নির্বাচনী হলফনামায় অধিকাংশ হেভিওয়েট প্রার্থীর আর্থিক অবস্থা করুণ। মাসে লাখ টাকার বেশি আয় নেই অনেকেরই। তারেক রহমান ও শফিকুর রহমানের চেয়ে বার্ষিক আয় নাহিদ ইসলামের বেশি। যেখানে তারেক রহমানের বার্ষিক আয় শেয়ার ও ব্যাংক জমা থেকে, আর শফিকুর রহমানের আয় কৃষি থেকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের জমা দেয়া মনোনয়ন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জাতীয় নির্বাচনে অংশ নেয়ার অন্যতম শর্ত প্রার্থীকে হলফনামায় জানাতে হয় ব্যক্তিগত অনেক তথ্য, যেখানে উল্লেখ থাকে প্রার্থীর সম্পদ, বার্ষিক আয় ও শিক্ষাগত যোগ্যতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে রাজনীতিবিদ হিসেবে দেখিয়েছেন। হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্ব নেই বলে উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় 6,76,000 টাকা। আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন ব্যাংকে রাখা স্থায়ী আমানত ও শেয়ার। হলফনামা অনুযায়ী তারেক রহমানের স্থাবর ও অস্থাবর সম্পদ মোট 1,97,00,000 টাকা। অপরদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে নির্বাচন করবেন। পেশা হিসেবে দেখিয়েছেন চিকিৎসা। জামায়াত আমিরের প্রায় 1.5 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, নেই কোনো ঋণ। স্থাবর সম্পদের মধ্যে শফিকুর রহমানের কৃষিজমি রয়েছে 217%। ঢাকা 11 আসনে লড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস দেখিয়ে হলফনামায় পেশা উল্লেখ করেছেন পরামর্শক। তার বার্ষিক আয় 16 লাখ টাকা, নগদ আছে 19 লাখ টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ 30 লাখ টাকা। ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন খাত থেকে তার বার্ষিক আয় প্রায় 12,83,000 টাকা। আয়ের বিবরণীতে দেখা যায় কৃষি খাত থেকে মির্জা ফখরুল বছরে 1,80,000 টাকা ও ব্যবসা থেকে 1,97,000 টাকা পান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বছরে আয় 13 লাখ টাকার বেশি। ব্যবসা ও শিক্ষকতার মাধ্যমে এই টাকা আয় করেন বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন তিনি। বাগেরহাট 1 আসন থেকে তিনি নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা 9 আসনে। নিজস্ব কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। ক্ষমতায় আসলে তীব্র গ্যাস সংকট সমাধানে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার প্রধান সমস্যা, দিনের অধিকাংশ সময় লাইনে গ্যাসের চাপ থাকে না, ফলে অনেক পরিবারই রান্নার জন্য ব্যবহার করেন সিলিন্ডার গ্যাস। সম্প্রতি 1450 টাকা সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে 2200 থেকে 2500 টাকায়। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে জলাবদ্ধতা, যানজট ও খানাকন্দে ভরা সড়ক। নানা সংকটে জর্জরিত ঢাকা 9 আসনকে নতুন করে সাজাতে চান বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের ভোটারদের সাথে মত বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গ্যাস যে সমস্যাটি, এটা আসলে আমাদের শুধু লোকাল সমস্যা, স্থানীয় সমস্যা না, এটি আসলে আমাদের সরকারি একটি সমস্যা। এই ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার রয়েছে, তারা এই গ্যাস সংকট মুক্ত করার জন্য জাতীয়ভাবেই তারা নতুনভাবে উদ্যোগ গ্রহণ করবে। আর এছাড়া আমরাও চেষ্টা করব যে সেই যার ভাগিদার যে আমরা হতে পারি। নিয়মিত জনসংযোগ করছেন জামাতের প্রার্থী কবির আহমেদ। নিম্ন আয়ের লোকদেরকে আমরা কর্মসংস্থান দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছি এবং আমরা যদি নির্বাচিত হতে পারি তাদের জন্য আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করব। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা এই আসনে তাদের দলের প্রার্থী ছিলেন।
এনসিপি জামাতের সাথে নির্বাচনে জোট করায় দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন তাসনিম জারা। তবে বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, নির্বাচন কমিশনে আপিল করবেন তিনি। যেই দুইজনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা নগরের ভোটার না, এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা নগরের ভোটার না। নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত। ভোটের মাঠে লড়াইকে ব্যক্তিগত সংঘাতে নিতে রাজি নন প্রার্থীরা। তারা বলেন উৎসবের আমেজ শেষ পর্যন্ত ধরে রাখতে সর্বোচ্চ সহায়তা করবেন নির্বাচন কমিশনকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নানা সমস্যায় জর্জরিত ঢাকা ৫ আসনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিএনপি জামাত সহ এখানে এমপি হতে চান মোট ১৫ জন। প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করলেও ভোটারদের মাঝে এখনো তৈরি হয়নি নির্বাচনী আমেজ। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা ৫ আসনের ভোটার সংখ্যা ৪,২০,০০০। ঘনবসতি এই এলাকার খালগুলো পরিণত হয়েছে ড্রেনে। মাদক, চাঁদাবাজি সহ নানা সমস্যায় জর্জরিত ভোটাররা। সায়দাবাদ ও যাত্রাবাড়িতে যানজটে নাকাল বাসিন্দারা। ভোটাররা এমন প্রার্থী চান যিনি এসব সমস্যার সমাধানে নজর দেবেন। ডেমরা ব্রিজ যেটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটার দিকে বিভিন্ন আর সমস্যা তেমন বেশি না। আর রাস্তাঘাটে অটো রিক্সা একটু দাম বেশি বাজায়। কোনো আমার গ্যাস নেই, অনেক কষ্ট করি, শীতের ভিতরে ভাত খাইতে পারি না, লাড়কি নানতে পারি না। গ্যাসটা দিলে সবচেয়ে ভালো। আমরা এখন তো সেভাবে আপনার প্রার্থী আসে নাই বা নির্বাচনের যারা ওই যে বিনিয়োগ করে এটাকে পেশা হিসাবে নেয়, এই জাতীয় এমপি আসলে আমাদের দেশের মানুষ বর্তমানে ২৪ পরবর্তী সময় চায় না। এই আসনে বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী ও জামাতের প্রার্থী কামাল হোসেন বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ছাত্ররা মতামত দিয়েছে, ছাত্রীরা মতামত দিয়েছে, শিক্ষক মতামত দিয়েছে, পেশাজীবী দিয়েছে, সবাই মতামত দিয়েছে। তারা কি ধরনের টাকা পাস চায় আমাদের মতামত দিয়েছে। আমরাও তাদেরকে বলেছি আমরা যদি নির্বাচিত হই আমরা এগুলো সমস্যার সমাধানে আমরা ভূমিকা রাখবো। আমি পূর্ণ আস্থাশীল এবং পরিপূর্ণ আশাবাদী জনগণ এবার দাঁড়িপাল্লাকে ব্যাপক ভোটে বিজয় করবে ইনশাল্লাহ ঢাকা ৫-এ। বিএনপি জামাত ছাড়াও এখানে লড়বেন আরও ১৩ জন প্রার্থী। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি ছিল অন্যতম হটস্পট। তরুণদের প্রত্যাশা পূরণ করে পরিচ্ছন্ন ঢাকা ৫ গড়বেন এমন প্রার্থী চান ভোটাররা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশকে হুমকির ঘটনায় গ্রেফতার জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহদি হাসানের জামিন দিয়েছে আদালত। সকালে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মান্নানের আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যার দিকে মাহাদিকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে সকাল ৮টা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতে আদালত বসে মাহদি হাসানের জামিন শুনানির দাবি জানান। এদিকে জামিন পাওয়ার পর নেতাকর্মীদের শহরে মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। আইপিএল থেকে পেসার মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যকার ভূ রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেছে। এবার নিরাপত্তার শঙ্কায় আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী মাসে টি-20 বিশ্বকাপ মাঠে গড়াবে। এই আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ তাদের গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলবে কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। কিন্তু মুস্তাফিজ ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে সবকিছুই এখন শঙ্কায় পড়েছে। শনিবার রাতে জরুরি বোর্ড মিটিংয়ে উপস্থিত 17 জন পরিচালকদের এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। মূলত আইসিসির সিকিউরিটি ইউনিটকে ইমেল করার কথা বিসিবির। এদিকে টি-20 বিশ্বকাপ উপলক্ষে লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সারা দেশে জেঁকে বসেছে শীত, বইছে হিমেল বাতাস। ফলে পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। টানা কয়েকদিন ধরেই কুয়াশার চাদরে মোড়ার রাজধানী ঢাকা। বেলা বাড়লেও তেমন দেখা মিলছে না সূর্যের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ভোর 6টায় ঢাকার তাপমাত্রা 12.3 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা এক বছরের মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট চালিয়ে চলাচল করছে। কুয়াশা আর হিম বাতাসে ভারী কাপড়েও শীত নিবারণ করা যাচ্ছে না।
ফলে অনেকটা বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। তীব্র শীতে ডায়রিয়া এবং ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। জেলা উপজেলা হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীরা। এদিকে ঘন কুয়াশার কারণে 12 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক। সকাল থেকে খুব কুয়াশার ভিতর কোনো প্যাসেঞ্জার নাই, ভাড়া ভিতর নাই, চোখে মুখে সেই কুয়াশা জড়া এসে পানি হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়ে আছি। কুয়াশার ভিতরে ভাড়া ভিতর নাই, ঠান্ডা খুব, কিভাবে চলবে এভাবে? বছরের প্রথমেই বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছে, কুয়াশার কারণে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। ঘন কুয়াশা, শীত কঠিন, ঠান্ডা পড়তেছে, মানে কিছুই চোখে দেখা যাচ্ছে না। এদিকে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। ভিজিবিলিটি কম থাকায় সকাল 6টা থেকে প্রায় 4 ঘন্টা নিরাপত্তার কারণে কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে পারেনি। এই পরিস্থিতিতে 8টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে 6টি সিলেট বিমানবন্দরে, 1টি কলকাতা এবং 1টি হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ার পর সকাল 9:52 ফ্লাইট চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। মুন্সিগঞ্জের লোহজং থেকে নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি মুন্সিগঞ্জ 2 আসনে। লৌহজং এবং টুঙ্গিবাড়ি এই দুইটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোটার রয়েছে প্রায় 4 লাখের মতো। নদীর নালা খালবিলে সমৃদ্ধ এই এলাকা বিভিন্ন কারণে কিন্তু সম্ভাবনাময়, বিশেষ করে কৃষির কারণে কিন্তু এই এলাকাটি অনেক বিখ্যাত, আলু উৎপাদনে কিন্তু অনেক বিখ্যাত একটি এলাকা। তবে আগের মতো কৃষি ক্ষেত্রে আসলে উন্নয়ন এইখানে নেই। আগের মতো যে উৎপাদন কৃষির সবজি থেকে শুরু করে ধান, আলু, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষকরা। এই আসন থেকে বিএনপি থেকে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল মিজানুর রহমান সিনহাকে, এবং তার অসুস্থতার কারণে পরবর্তীতে কিন্তু এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে, এবং জামাতের যিনি প্রার্থী তিনিও কিন্তু বেশ শক্ত একটা অবস্থানে রয়েছেন। এছাড়া এনসিপির প্রার্থী রয়েছে। সাধারণ ভোটারদের সাথে আমাদের কথা হলো, তারা যেটা বলছেন যে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন এমন একজন প্রার্থীকেই তারা আসলে ভোট দেবেন, এবং তারা যেটা বলছেন যে আসলে দল বা মার্কা দেখে আগে যে ভোটটা তারা দিতেন, এখন কিন্তু তারা সেখান থেকে অনেকেই অনেকটা সরে এসছেন তারা বলছেন, এবং তারা বলছেন যে ব্যক্তি হিসেবে যিনি আসলে উন্নয়ন করবেন এই এলাকার এমন একজন প্রার্থীকেই কিন্তু তারা বেছে নেবেন আগামী নির্বাচনে। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। চট্টগ্রাম 2 আসন থেকে ভোটের হালচাল জানাচ্ছেন আমাদের সহকর্মী আলী আসগর ইমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি চট্টগ্রামের পতেঙ্গা সি বিচে। এটি চট্টগ্রাম 11 নির্বাচনী আসন। এখানকার মোট ভোটার 4,95,247 জন। এখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বলবো, কেমন চলছে নির্বাচনী হালচাল জানানোর চেষ্টা করব আপনাদেরকে। এই বছর আমরা আশা করতেছি যে মোটামুটি আমরা ভোট কেন্দ্রে যাইতে পারবো বা এলাকার সমস্ত লোকে ভোট দিতে পারবে, এরকম একটা আশা করতে পারি। নিরপেক্ষ একজন সরকার হবে যেটা আমাদের জনগণের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা পূরণ করতে পারবে, আমাদের জনগণের কথা বলবে, এরকম আমরা একটা সরকার চাচ্ছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না। এখানকার স্থানীয় মানুষজন বলছিলেন যে তারা দীর্ঘ 16-17 বছর ভোট দিতে পারেননি, এবার নিজেরা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিতে পারবেন, এটাই সবচেয়ে বড় খবর তাদের কাছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি চট্টগ্রাম 11 আসনের পতেঙ্গা সি বিচে। যে কোনো সময় পৌঁছে যাব আপনার এরিয়ায় কিংবা আপনার এলাকায়। আমাদের সাথে থাকুন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারত থেকে চাল আমদানি বন্ধ করা হবে না বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ভারত কোনো কারণে চাল রপ্তানি বন্ধ করলেও সমস্যা হবে না। সচিবালয়ে খাদ্য উপদেষ্টা বলেন, চালের পর্যাপ্ত মজুত রয়েছে, তবে নেতিবাচক কিছু ভাবছে না সরকার। ব্যবসার সাথে রাজনীতি মেলানো ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, চালের দাম বাড়ার সম্ভাবনা নেই। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা। এবারের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
দক্ষিণ লেবাননে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে। এই হামলা চলমান যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, সিদন জেলার কোয়েন্ত্রা সড়কে একটি গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কয়েকদিন আগে থেকে ইসরায়েল দাবি করে আসছে ইয়েমেনে হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান আশার আলো ঢাকার নির্মাণ কাজ শুরু হয়েছে। সকালে রাজধানী খিলক্ষেতে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিএনএফডব্লিউ এর প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। এ সময় অন্যান্যদের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, নৌবাহিনী ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ ঢাকা নৌ অঞ্চলের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ চট্টগ্রাম রয়্যালসের কাছে টসে হেরে ব্যাট করছে সিলেট টাইটান্স। ব্যাটিংয়ে নেমে দলের মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পারভেজ হোসেন ইমনের দল সিলেট টাইটান্স। ষষ্ঠ উইকেটে অধিনায়কের সাথে আজমতুল্লাহ ওমর জয় ৪৬ বলে দলের স্কোরে ৪৩ রান যোগ করেন। জুটি বিচ্ছিন্ন হয় ১৭ রানে থাকা ইমনের বিদায়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ ৬ উইকেটে ১১১ রান। পেপ গুয়ের জোড়া গোলে সুদানকে ৩-১ ব্যবধানে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠল সেনেগাল। অবশ্য মরক্কোর টাঙ্গিয়ার স্টেডিয়ামে খেলার ৬ মিনিটে আমির আবদুল্লাহর গোলে এগিয়ে যায় সুদান। এরপর পেপ গুয়ের খেলার ২৯ ও প্রথমার্ধের যোগ করার সময়ে ২ গোল করে সেনেগালকে লিড এনে দেন। বিরতি থেকে ফিরে খেলার ৭৭ মিনিটে পিএসজি টিনেজ তারকা ইব্রাহিম এমবাই সেনেগালের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয় শুক্রবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে মালির মুখোমুখি হবে সেনেগাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অবরোধ বিক্ষোভে ফার্মগেট ও শাহবাগ সড়কে অচল অবস্থা, মানুষের চরম দুর্ভোগ, পুলিশের সাথে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়া। নিউ ইয়র্কের ব্রুকলিনে কারাগারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, হাতকড়া পরে আটকের ভিডিও প্রকাশ, জাতিসংঘের উদ্বেগ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। ঢাকায় ৭৫ জনের বাতিল, ১৬২টি বৈধ ঘোষণা। প্রার্থিতা ফিরে পেতে কাল থেকে আপিল শুরু। নির্বাচনী প্রক্রিয়া সরকার সঠিক পথে এগোচ্ছে, জানালেন তথ্য উপদেষ্টা। বিচার শেষ না হওয়া পর্যন্ত ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশকে হুমকি দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদির জামিন, মুক্তি পেয়ে নেতাকর্মীদের নিয়ে মিছিল। এবং নিরাপত্তার শঙ্কায় ভারতের টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় আইসিসিকে মেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। লিটন দাসের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।